হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলায় সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে উপবৃত্তির ফর্ম সঠিকভাবে পূরণ করতে হয়। আমরা ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তির আবেদন করে থাকি। অনেক সময় আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ না করার কারণে উপবৃত্তি থেকে বঞ্চিত হই। তাহলে আমি আজকে যেভাবে তোমাদেরকে দেখাবো সেভাবে উপবৃত্তির ফর্মটা পূরণ করলে অবশ্যই উপবৃত্তি পাইবে। কিভাবে উপবৃত্তি ফর্মটা পূরণ করতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার সামনে একটি উপবৃত্তির ফর্ম, ষষ্ঠ, নবম এবং একাদশ শ্রেণীর উপবৃত্তির আবেদন ফর্ম। এখানে আবেদনকারী একটা ছবি লাগাতে হবে। এখানে আছে শিক্ষার্থী বোর্ড রেজিস্ট্রেশন নম্বর। নবম শ্রেণীর ক্ষেত্রে অষ্টম শ্রেণীর যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেটা এখানে বসাতে হবে। আর 6 এর ক্ষেত্রে প্রত্যয়নপত্রের মাঝে একটি প্রাইমারি প্রত্যয়নপত্রের মধ্যে একটি আইডি নাম্বার থাকে, সেটা এখানে বসাতে হবে। না বসাইলেও এটা সমস্যা নেই। তারপরে আছে শিক্ষার্থী বর্তমান শ্রেণীটা দিতে হবে, ষষ্ঠ শ্রেণী। শিক্ষার্থীর জন্ম সনদ নম্বরটা এখানে দিতে হবে, শিক্ষার্থীর জন্ম তারিখটা দিতে হবে সঠিকভাবে। শিক্ষার্থীর নাম বাংলায় লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে। তারপরে আছে জেন্ডার, ছেলে হলে এখানে রাইট দিতে হবে, মেয়ে হলে এখানে রাইট দিতে হবে, তৃতীয় লিঙ্গ হলে এখানে রাইট দিতে হবে। শিক্ষার্থীর জন্মস্থান, যে জায়গায় জন্ম হয়েছে সেই জন্মস্থানটা নামটা এখানে লিখে দিতে হবে। তারপরে শিক্ষার্থীর জাতীয়তা তো বাংলাদেশি। তারপরে আছে শিক্ষার্থীর ধর্ম, এখানে লিখে দিতে হবে। শিক্ষার্থীর পেশা তো শিক্ষার্থী। পিতার এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে পিতার। তার পিতার নাম বাংলা লিখে দিতে হবে, পিতার নাম ইংরেজিতে লিখতে হবে আইডি কার্ড অনুসারে। তারপরে আছে মাতার তথ্য, মাতার এনআইডি নাম্বারটা এখানে লিখে দিতে হবে, মাতার জন্ম তারিখটা এখানে লিখে দিতে হবে। মাতার নাম বাংলায় লিখতে হবে, এখানে ইংরেজিতে লিখতে হবে এখানে। তারপরে আছে অভিভাবকের তথ্য, এখানে আছে পিতা, অভিভাবক পিতা হলে এখানে রাইট দিতে হবে, মাতা হলে এখানে রাইট দিতে হবে, অন্যান্য হলে এখানে রাইট দিতে হবে। এখানে একটি বিশেষ দ্রষ্টব্য আছে, অন্যান্য অভিভাবক বলতে কেবল মাত্র পিতা ও মাতার মৃত্যুজনিত কারণে আপন ভাই বোন, দাদা দাদি, নানা নানিকে বোঝাবে এবং সেক্ষেত্রে শিক্ষার্থীর নিজ নামীয় স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এখানে অভিভাবকের স্বাক্ষর দিতে হবে, আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষর দিতে হবে। এখানে নিজের পরিবারের বাহিরে কাউকে এখানে অ্যাকাউন্ট করে দেওয়া যাবে না, নিজের ফ্যামিলির ভিতরে দিতে হবে। উপবৃত্তি অর্থ প্রাপ্তির জন্য অভিভাবক হিসাবে যাকে নির্বাচিত করা হয়েছে তার তথ্য, অভিভাবকের এনআইডি নম্বরটা এখানে দিতে হবে, জন্ম তারিখটা দিতে হবে, অভিভাবকের নাম বাংলায় লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, পেশা দিতে হবে। তারপরে আছে পেমেন্ট সংক্রান্ত তথ্য, শিক্ষার্থী নিম্নোক্ত কোন হিসাবধারীর নামে উপবৃত্তি অর্থ পেতে ইচ্ছুক সেটা রাইট দিতে হবে। পিতার নামীয় হিসাব, মাতার নামীয় অন্যান্য স্কুল ব্যাংকিং যেটা রাইট দিতে হবে। শিক্ষার্থী নিম্নোক্ত কোন আর্থিক সেবার মাধ্যমে উপবৃত্তি অর্থ পেতে ইচ্ছুক ঠিক চিহ্ন দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, স্কুল ব্যাংকিং হলে এখানে, এজেন্ট ব্যাংকিং হলে এখানে, মোবাইল ব্যাংকিং হলে এখানে রাইট দিতে হবে। অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের এখানে ব্যাংকের নাম দিতে হবে, শাখার নাম দিতে হবে, অ্যাকাউন্টদারির নাম দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 13 ডিজিট অথবা 17 ডিজিটের নাম্বারটা এখানে দিতে হবে। তারপর আছে এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকের নাম লিখে দিতে হবে, শাখার নাম দিতে হবে, অ্যাকাউন্টদারির নাম দিতে হবে, এজেন্ট ব্যাংকিং এর নাম দিতে হবে। যদি মোবাইল ব্যাংকিং হয় তাহলে মোবাইল ব্যাংকিং এর নাম দিতে হবে, নগদ হলে নগদ, বিকাশ হলে বিকাশ, ডাচ বাংলা হলে ডাচ বাংলা। তারপরে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, অ্যাকাউন্টদারির নামটা দিতে হবে, কার নামে অ্যাকাউন্টটা আছে সেই নামটা এখানে লিখে দিতে হবে। এখানে অভিভাবকের স্বাক্ষর দিতে হবে, আবেদনকারী শিক্ষার্থীর নাম দিতে হবে, স্বাক্ষর। তারপরে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা, বিভাগ লিখে দিতে হবে, জেলা লিখে দিতে হবে, উপজেলা লিখে দিতে হবে, ইউনিয়ন লিখে দিতে হবে, ওয়ার্ড নম্বর দিতে হবে, গ্রাম লিখে দিতে হবে। শিক্ষার্থীর বর্তমান ঠিকানা সেম, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম। তারপরে আছে শিক্ষার্থীর বর্তমান শিক্ষাগত তথ্য, বিভাগ কোন বিভাগে, জেলা দিতে হবে, তা না বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখে দিতে হবে,
শাখা লিখে দিতে হবে, শ্রেণী রোল দিতে হবে, বিভাগ বা গ্রুপ দরকার প্রয়োজন নেই। তারপরে আছে আবেদনকারী পরিবারের আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য। আবেদনকারী পড়ালেখার খরচ কে বহন করে? এখানে পিতা হলে পিতা দিব, মাতা হলে মাতা, তো পিতা দেওয়াটাই উত্তম। তারপর আছে আবেদনকারীর পিতা মাতা কি জীবিত? দুইজনে জীবিত হলে দুইজনে জীবিত রাইট দিতে হবে। শুধু মা জীবিত হলে এখানে রাইট দিতে হবে, শুধু বাবা জীবিত হলে এখানে রাইট দিতে হবে, আর কেউ জীবিত নেই হলে এখানে রাইট দিতে হবে। তারপর আবেদনকারী পিতার শিক্ষাগত যোগ্যতা নিরীক্ষণ হলে নিরীক্ষণ রাইট দিতে হবে, প্রাথমিক হলে প্রাথমিক, মাধ্যমিক হলে মাধ্যমিক, এটা রাইট দিয়ে দিতে হবে যার যেটা আছে। তারপরে আবেদনকারী মাতার শিক্ষাগত যোগ্যতা নিরীক্ষণ হলে এখানে রাইট দিতে হবে, প্রাথমিক হলে রাইট দিতে হবে, মাধ্যমিক হলে এখানে রাইট দিয়ে দিতে হবে। আবেদনকারী কতজন ভাই বোন? একজন হলে একজন, দুইজন হলে দুইজন, তিনজন হলে তিনজন, এখানে রাইট দিয়ে দিতে হবে। আবেদনকারী কি অন্য কোনো উৎস থেকে উপবৃত্তি ভাতা পান? এখানে না দিতে হবে। আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধের কার্ড আছে? না দিতে হবে। আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন? না, রাইট দিতে হবে। আবেদনকারী পিতা মাতা অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধকতার কার্ড আছে? কার্ড থাকলে হ্যাঁ, না থাকলে না দিতে হবে। আবেদনকারী পিতা মাতা অভিভাবক কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। সেম, এখানে অভিভাবকের সাক্ষ্য দিতে হবে, আবেদনকারী শিক্ষার্থীর সাক্ষ্য দিতে হবে। তারপর আবেদনকারী পিতা মাতা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক রোগে ভুগছেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আবেদনকারী পিতা মাতা অভিভাবকের পেশা কি? এখানে কৃষি দেওয়া যাবে, অন্যান্য দেওয়া যাবে, অথবা কর্মহীন দেওয়া যাবে, ব্যবসা হলে ব্যবসা দেওয়া যাবে। আবেদনকারী পিতা মাতা অভিভাবক বিদেশে কর্মরত কিনা? না দিতে হবে। আবেদনকারী পিতা মাতা অভিভাবকের আয় উৎস কি? শহরে না গ্রামে? গ্রামে দিতে হবে। আবেদনকারী পরিবারের বার্ষিক আয়ের পরিমাণ কত? 1 লক্ষ নিম্নে, এটাই দিতে হবে। আবেদনকারী পরিবারের উপার্জনরত সদস্য সংখ্যা কত? একজন দিতে হবে। উপার্জন করে কতজন? একজন দিতে হবে। আবেদনকারী পরিবারের সদস্য সংখ্যা কত? 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 4 জন অথবা 5 জন দিয়ে দেওয়া যাবে। আবেদনকারী কোন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত? হাওর হলে হাওর, পাহাড়ি হলে পাহাড়ি, সমতল হলে সমতল, রাইট দিয়ে দিতে হবে। আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্য? হলে হ্যাঁ, না হলে না। আবেদনকারী বসন্তকারে কয়টি কক্ষ আছে? আমি একটি দিব। আবেদনকারী বসন্তকারে কি ধরনের? পাকা, সেমি পাকা, টিন, কাঁচা, আমি কাঁচা দিয়ে দিব। আবেদনকারী বাড়িতে কোন ধরনের টয়লেট আছে? পাকা, সেমি পাকা, কাঁচা? কাঁচা অথবা সেমি পাকাও দেওয়া যাবে। আবেদনকারী বসন্তকারে কোন ধরনের ইলেকট্রনিক দ্রব্য ব্যবহার করা হয়? ল্যাপটপ, কম্পিউটার, টিভি, ফ্রিজ, কোনোটি না? কোনোটি না, এখানে রাইট দিতে হবে। আবেদনকারী পরিবারের খাবার পানির উৎস কি? সাপ্লাই, টিউবওয়েল, অন্যান্য উৎস, টিউবওয়েল দিব আমি। আবেদনকারী পরিবারের বার্ষিক ব্যয় কত? 1 লক্ষ থেকে 2 লক্ষ, 2 লক্ষ থেকে 3 লক্ষ, 3 লক্ষের অধিক, আমি এখানে দিব 1 লক্ষ থেকে 2 লক্ষ, অথবা 1 লক্ষের নিম্নে সেটা দিলেও চলবে, কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আবেদনকারী পিতা মাতার মোট জমির পরিমাণ কত? 1 থেকে 5%, 10%-এর অধিক, 6 থেকে 10%। আমি প্রথম যেটা আছে এটা দিব, না হলে ভূমিহীন দিব, দুটা থেকে একটা দিলে হবে। আবেদনকারী পিতা মাতা অভিভাবকের কি কোনো ক্ষুদ্র ঋণ, কিস্তি ঋণ আছে? হ্যাঁ দিব আমি। আবেদনকারী পিতা মাতার কোন ধরনের কার্ড আছে? বিজিটি কার্ড, বিজিএফ কার্ড, বিধবা? কোনোটি নেই, সেটাই দিতে হবে। কোনোটি কার্ড নেই, এটাই এখানে রাইট দিতে হবে। আবেদনকারী কি বীর মুক্তিযোদ্ধা সন্তান? না, এখানে দিতে হবে। অভিভাবকের স্বাক্ষর দিতে হবে, এখানে আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষর দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে, লিখে ইন নম্বর দিতে হবে। এসএসপি নিচে এন্ট্রির জন্য সুপারিশযোগ্য কিনা? এটা হলো প্রতিষ্ঠানের কাজ, কোনো সমস্যা নেই। উপবৃত্তি অর্থ প্রাপ্তির লক্ষ্যে নিম্নবর্ণিত নির্দেশাবলী আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে, এগুলা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদেরকে আমি উপবৃত্তির আবেদন ফর্মটা কিভাবে পূরণ করতে হবে এবং কিভাবে পূরণ করলে উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা 99%, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে উপবৃত্তির আবেদনটা ফিল আপ করলে 99% শিওর উপবৃত্তি হয়ে যাবে।
আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে যেন নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।